এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। না, ওনার অনেক কাজ আছে। কথা শেষ করে আর না দাঁড়িয়ে ত্রিনাকে টেনে নিয়ে চলে যায় ভেতরের দিকে। ত্রিনা করুণ চোখে ইভানের দিকে তাকিয়ে রইল শুধু। ইভান এক মুহূর্ত না দাঁড়িয়ে সাই সাই করে গাড়ি ছুটালো। 2 দিন ধরে সুফি আসছে না। তার বৃদ্ধা মা অসুস্থ হওয়ায় গ্রামের বাড়ি গেছে কিছুদিনের জন্য। মনি একাই কিচেনে রান্নার আয়োজন করছিল। এমন সময় ইভানের গলার আওয়াজে চকিতে ফিরে তাকায়। ইভান জিজ্ঞেস করলো, কি করছো এখানে? মনি ঘুরে দাঁড়াতে দাঁড়াতে বলে, যা ইচ্ছা করছে, আপনি জিজ্ঞেস করছেন কেন? মৌনি, অনেক হয়েছে, এভাবে আমার আর ভালো লাগছে না। তুমি একটু নর্মাল হতে পারছো না? মনি আবার ঘুরে দাঁড়ায়, থমথমে শক্ত মুখে বলে, এই কথাটা আমারও আপনাকে বলা উচিত ছিল। বলেছি কখনো? ইভান উত্তর না দিয়ে মনির হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে আসে। তারপর হাত ছেড়ে কিছুটা দূরত্ব রেখে দাঁড়িয়ে সোফা ইশারা করে বলল, এগুলো নিশ্চয়ই আবর্জনা নয় যে এভাবে ফেলে রেখেছো। এক্ষুনি খুলবে বলছি, তারপর সরিয়ে জায়গা মতো রাখবে। কথাটা বলে কাউকে ফোন করতে করতে বারান্দায় চলে গেল ইভান। মনে বিরক্ত মুখে একটা দীর্ঘশ্বাস ফেলে ব্যাগগুলো খুলতে শুরু করলো একে একে। উন্মাদ লোকটাকে রাগিয়ে আবার অশান্তি করতে চাচ্ছে না সে। এসব এখন বড্ড ক্লান্ত লাগে তার। প্রতিটি শপিং ব্যাগের উপর বিভিন্ন ব্র্যান্ডের নাম ও লোগো। জিনিসগুলো বের করে মনেও অবাক হবে নাকি রাগ হবে বুঝতে পারছে না। প্রায় সবগুলোতে বিভিন্ন ডিজাইনের এক গাদা জামা কাপড়। মনে হচ্ছে একটা সেকশন যা ছিল সব তুলে নিয়ে এসেছে। সে কি মনে করে গুনে গুনে দেখলো কামিজ, কুর্তি, টপস সহ প্রায় 28টা ড্রেস আছে এখানে। কিন্তু উল্লেখযোগ্য বিষয় যেটা তা হলো এর মধ্যে একটাও সাদা জামা নেই। লোকটা এসবের মধ্যেও নিজের জেদ আর প্রতিপত্তিটা ঠিকই ধরে রেখেছে। মানে সাদা জামা যে পরা যাবে না তাতেও মনিকে বাধ্য করেছে সে। তার কাজই তো এটা, নিজের মন মতো সব চাপিয়ে দেওয়া তার উপর। আরেকটা ব্যাগ খুলে তো তার চক্ষু আকাশে উঠে গেল। স্যামসাং S25। মনি মুখ হাঁ করে ভাবলো এটা লঞ্চ হলো কবে, বাংলাদেশে আসলো কবে, নাকি দেশের বাড়ি থেকে আনিয়েছে। ইভানের জন্য অবশ্য এটা অসম্ভব কিছু নয়। মনি ফোনের বক্সটা সাইডে রেখে এবার বিশাল এক চৌকানা বক্স খুলতে বসলো। এত ভারী বক্সটা মনে হচ্ছে 4-5 কেজি হবে। আলগে রাখা না পেরে অবশেষে সোফায় রেখে দিল আবার। তারপর নিজে বসলো অবহেলিত ভঙ্গিতে। বক্সটা খুলতেই প্রবলভাবে বিষম খেল সে। চোখ দুটো গোল গোল করে তাকিয়ে রইল বোকার মতো। এত এত চকলেট, এত এত ফ্লেভারের, এত ভ্যারাইটিজের, এমনকি দুবাইয়ের বিখ্যাত কুনাফা উপস্থিত। আচমকা খেয়াল করলো প্রতিটি চকলেটই নাটস বা ওয়েফার টাইপের, কোনো প্লেন চকলেট নেই। তার মানে সেদিনের কথাটা ইভানের মনে ছিল। অভিমানের মধ্যেও মনির হাতটা নিষ্পিস করতে লাগলো চকলেট খুলে খাওয়ার জন্য। করুণ মুখ করে কিছুক্ষণ চকলেটগুলোর দিকে তাকিয়ে থেকে নিজেকে সামনে নিল শেষ পর্যন্ত। গলে গেলে হবে না, যা ইচ্ছে করে বেরোবে। আর এখন এসবের লোক দেখে ওকে গলিয়ে নেবে। সে কি মুড়ির দোকানের পাওয়া 5 টাকার ললিপপ নাকি, যা যতটা সুলভ ততটা সস্তা? আর মধ্য ইভান রুমে আসলো। সব ছড়িয়ে ছিটিয়ে খুলে রেখে থমথমে মুখে মনিকে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকায় ইভান। কিছুই কি পছন্দ হয়নি ওর? ইস, আর একটু সময় নিয়ে কেনার দরকার ছিল। কিন্তু ইভান এসব ব্যাপারে একেবারেই আনাড়ি। সে জিজ্ঞেস করলো, পছন্দ না হয়ে থাকলে যখন ইচ্ছা নিজের পছন্দ মতো কেনাকাটা করে আসতে পারো। আমার কার্ডটা কাবার্ডের ড্রয়ারে পেয়ে যাবে। দিস উইল বি দ্য বেস্ট অপশন। মনি উঠে দাঁড়িয়ে শান্ত শীতল কণ্ঠে বলল, আমাকে কি আপনার এতদিন ধরে গিড্রই মনে হয়েছে যে এসব দিয়ে হাত করতে চাচ্ছেন? তার মানে নিশ্চয়ই এটাও ভেবে বসে আছেন যে আমি টাকার জন্যই আপনাকে বিয়ে করেছি। মৌনি, আমার প্রতিটি কথা, প্রতিটা কাজ নেগেটিভ ভাবে না দেখলে হয় না তোমার? তাহলে এসবের মানে কি আপনি বোঝান? আমি তোমার কাপড়গুলো নষ্ট করেছি, সো আমারই কি উচিত নয় সেগুলো কিনে দেওয়া? আর ফোনের বিষয়ে যদি বলো, তোমার ফোনটাতে মেবি একটু ডিস্টার্ব আছে। হাজবেন্ড হিসেবে আমার দায়িত্ব নয় সেই সমস্যাটার সমাধান করা। আর চকোলেটস, এটা তো হরহামেশাই কিনে দেয় হাজবেন্ড তার ওয়াইফকে, খুব স্বাভাবিক একটা বিষয়। মনির মনে ভালো লাগা কাজ করলেও সে খুশি হতে পারে না।
কথায় বলে একবার কারো প্রতি খারাপ ধারণা তৈরি হলে, মন নষ্ট হয়ে গেলে পুনরায় তার প্রতি অনুভূতির সৃষ্টি হওয়া এতটাও সহজ নয়। ইভানের প্রাণ ঢালা এই নিবেদনও যেন মনির অন্তরে ফিকেই হয়ে রইল। সে কিছুতেই ভুলতে পারে না ইভানের সেই ভয়ানক ঘৃণ্য কাজের কথা। মনে মনে ভাবে, সেদিন যদি তাশা মিথ্যা করেই অস্বীকার করতো সবকিছু, তবু তো আজ এতটা অশান্তি কাজ করতো না তার হৃদয়ে। মনে কিছু না বলে চুপচাপ উঠে চলে যেতে চায়, কিন্তু ইভান হাত ধরে ওকে থামিয়ে দিয়ে রুষ্ট মনে বলল, তুমি আমার সাথে থাকতে চাও না মৌনি? সংসার করতে চাও না আমার সাথে? কি চাও তুমি? মনে থতমত খেয়ে যায়। সে প্রচণ্ড রেগে আছে, অভিমান করে আছে ঠিকই, কিন্তু কখনো ইভানকে ছেড়ে যাওয়ার বা সম্পর্ক না রাখার কথা ভাবেনি। কপাল হালকা কুঁচকে কিছুক্ষণ ইভানের দিকে তাকিয়ে থেকে দৃঢ় স্বরে আস্তে করে উচ্চারণ করলো, আপনি কি চান? তোমাকে। ইভানের কথায় হৃৎপিণ্ডটা ধরস করে এক লাফে গলায় চলে এলো মনির। ধুকপুকানিটা বেড়ে গেল কয়েক গুণ। কোনো উত্তর না পেয়ে থমকে ত্রস্তা নয়নে চুপচাপ দাঁড়িয়ে রইল। ইভানও কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমি তোমাকে চাই আজীবনের জন্য। তোমার সাথে ভালো থাকতে চাই, তোমাকে ভালো রাখতে চাই। তুমি কি বুঝতে পারো না আমি কি ফিল করি? মেয়েদের নাকি সিক্স সেন্স থাকে, অনুভব ক্ষমতা প্রখর থাকে। তাহলে তুমি কেন উপলব্ধি করতে পারো না আমার মনের অবস্থা? সত্যি করে বলবে, তুমি আসলেই বুঝো না নাকি বুঝতে চাও না যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি? ইভানের কণ্ঠে যেন একরাশ মিনতি ঝরে পড়ছে। এমন স্পষ্ট স্বীকারোক্তি শুনে মনির কুঞ্চিত ভ্রুজরা সরল হইল, চিন্তাশক্তি লোপ পেয়ে গেল, মাথাটা ফাঁকা হয়ে ঝিমঝিম করে উঠল। সে কি বলবে কি ভাববে কিছুই ভাবতে পারছে না। বারবার অস্থির ভঙ্গিতে চোখের পাতা ঝাপটাচ্ছে। ইভান মনির ধরা পড়ে যাওয়া বুঝতে পেরে কিছুটা এগিয়ে আসলো, বাহুতে হাত রেখে কোমল কণ্ঠে বলল, তোমাকে ভালোবেসে কি আমি ভুল করেছি? তাহলে কেন জড়িয়েছ আমার ছন্নছাড়া বিক্ষিপ্ত এই জীবনে? নিজ ইচ্ছায় নষ্ট করে দিচ্ছিলাম নিজের ব্লাডি হেল লাইফটা। তাহলে কেন আমাকে উন্মাদ করতে ভীষণ এ অবেলায় তুমি এলে? মনে উত্তর দিতে পারে না। সে ভাবেনি এভাবে কখনো নিজের মনের কথা উন্মুক্ত বইয়ের পাতার মতো খুলে দিতে পারবে ইভান। সে ভেবেছিল ইগো আর মেজাজে ভরপুর লোকটা জীবনেও নিজের দুর্বলতার স্বীকার করবে না। আজ যখন অচিন্তনীয় সেই ঘটনাটাই ঘটে গেল, মনে যেন নিস্তব্ধ নিথর হয়ে পড়েছে, নিজের কর্তব্য ঠাওর করতে পারছে না। অথচ ইভান মনির মুখ থেকে প্রত্যাশার দুটো শব্দ শোনার জন্য অধীর হয়ে আছে। অনেকক্ষণ পরও যখন সে কিছু বলল না, ইভান মনক্ষুণ্ণ হয়ে বাহু ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো। রাশভারে গম্ভীর গলায় বলল, প্রেশার নেই, সময় নাও। তবে একটা কথা মনে রেখো, যত ঘৃণা নিয়েই বেঁচে থাকো এই পৃথিবীতে, মরতে হবে আমার হয়েই। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার নামেই আবদ্ধ থাকবে তুমি। কথাটা শেষ করে মুহূর্তে বের হয়ে গেল ইভান। সোজা বাসা থেকে বেরিয়ে যায়। নির্বাক মনি ঠায় দাঁড়িয়ে রইল। কি বলে গেল সেসব? কেনই বা বলল? এর অর্থ কি দাঁড়ালো ইভান সত্যি কিছু ফিল করে ওর জন্য, ভালোবাসে? ভাবতেই মনির ঠোঁটজোড়া টের টের করে কাঁপতে লাগলো, চোখ জ্বালা করে উঠল। ভালোবাসার সুখ তার কপালে আছে? কেউ কি সত্যি তাকে সর্বস্ব দিয়ে ভালোবাসতে পারবে? কই, আজ পর্যন্ত তো কাউকেই তার জন্য ভাবতে দেখেনি, কাউকে নিজের সুখ দুঃখের সঙ্গী হতে দেখেনি, পরম যত্নে আগলে নিতে দেখেনি। আর এখন কিনা ইভানের মতো উচ্ছন্নে যাওয়া একজন মানুষ ওকে ভালোবাসার দাবি করে গেল, যে কিনা সম্পর্কের মূল্যই বোঝে না, নিজের মায়ের প্রতি যার অনুরাগ নেই, শ্রদ্ধা নেই, টান নেই, সে কিনা মনিকে নিজের করে সারা জীবন চাই? এটাও সম্ভব? দুর্নিরুদ্ধ ঝঞ্ঝাটপূর্ণ নানান চিন্তায় মনির মনটা ক্লান্ত হয়ে আসে। আস্তে করে বিছানায় বসে পড়ে, মাথা নিচু করে ভাবে, আচ্ছা এসব ইভানের মোহ নয় তো? কদিন খেয়াল রেখেছে বলে ভরসার স্থান মনে করে পাশে চাচ্ছে না তো ওকে। মনে স্থির চিত্তে কিছু ভাবতে পারছে না, কেমন যেন সব এলোমেলো হয়ে যাচ্ছে। জীবনে কারো ভালোবাসা না পাওয়া মেয়েটা আজকাল মুখ থেকে ভালোবাসার অনুরক্তি শুনে কেমন ঘোরের মধ্যে চলে গেছে। পৃথিবীটা কেমন ধূসর ধূসর লাগছে। কাঁধ হয়ে বালিশে মাথা রেখে সেভাবে শুয়ে পড়ল মনি। শরীরটা হঠাৎ কেমন জ্বলছে, মনে হচ্ছে ভেতরে কিছু উত্তপ্ত অনলে দগ্ধ হচ্ছে। আবার কি জ্বর আসছে, নাকি হৃদয়টা পড়ছে ভীষণ যন্ত্রণায়? ইভান যখন ফিরল তখন রাত প্রায় অনেক, আর হাতে খাবারের প্যাকেট। তখন মনিকে রান্না করতে নিষেধ করে সিলিন্ডারের কানেকশন খুলে দিয়ে গিয়েছিল। এতক্ষণে আবারও
সেটা লাগিয়ে রান্না করতে বসে পড়েনি তো? ইভান রুমে ঢুকে থমকে গেল। কাত হয়ে বিছানার একদম কিনারে শুয়ে আছে মনি। সামান্য একটু নড়লে ঠাস করে পড়বে। সে চোখ বুলিয়ে দেখল সোফার জিনিসগুলো অবিন্যস্ত হয়ে অযত্নে পড়ে আছে তখনও। মনি কোনো কিছুতেই আর হাত লাগায়নি, গোছে তুলে রাখেনি কিচ্ছু। দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে এসে মনির দিকে ঝুঁকলো ইভান। আলতু হাতে একটু চেপে পিছিয়ে দিল মনিকে। তারপর দৃষ্টি আটকে গেল মনির ক্লান্তিময় মুখশ্রীতে। ছোট ছোট সদ্য জন্মানো বেবি হেয়ার কপালের দুপাশে ঘন পল্লবিত নজর করা বন্ধ চোখের পাতা কাছাকাছি নুয়ে থাকায় তার ভারী নিঃশ্বাসের প্রতিটা ওঠানামা যেন ইভানের হৃদয়ের সূক্ষ্ম কম্পন তুলে দিচ্ছে। গুলগাল দুগ্ধ সফেদ চেহারার লালচে মসৃণ অধর যুগল যেন মায়াময় কোনো মোহর বিভ্রম। অভিভূত হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ঘুর লেগে গেল ইভানের। চোখটা কেমন ঝাপসা হয়ে আসছে। আনমনে সে ঝুঁকে পড়ল, আলতো ঠোঁট ছুঁয়ে দিল ঘুমন্ত মায়াবিনীর তীর তীরে উষ্ঠদয়ে। সামান্য একটু ছোঁয়া লাগতেই বিদ্যুৎ স্পৃষ্টের মতো নড়ে উঠল মনে। মূলত খোঁচা খোঁচা সূক্ষ্ম কিছুর ছোঁয়ায় সুরসুরি অনুভূতি হতেই জেগে গেছে সে। ইভানকে নিজের এত কাছে দেখে মুখটা ধক করে উঠল, চোখ বড় করে কেঁপে উঠল সে। মনিকে জাগতে দেখেও ইভানের কোনো ভাবাবেগ নেই। মুখটা একটু সরিয়ে এসে ঝুঁকে থেকে তাকিয়ে রইল শান্ত মুখে। দেখতে চাই মনি কি প্রতিক্রিয়া করে, ভীত হয় নাকি রাগ করে। ইভানের ডোন্ট কেয়ার ভঙ্গি দেখে মনি ধাক্কা দিয়ে কাপা কণ্ঠে বলল, কি করছিলেন আপনি? হাউ ডিয়ার ইউ! ধাক্কা দেওয়ার সাথে সাথে ইভান ওর হাত দুটো চেপে ধরলো আস্তে করে। শান্ত মুখে বলল, ইউ আর মাই ওয়াইফ, লিগালি, সার্টিফাইডলি। মনির চোখ কপালে উঠে যায়। বিস্ময় হজম করে নিয়ে বলে, সো তাই বলে আপনি জবরদস্তি করবেন? ঘুমের সুযোগ নিয়ে এসব করবেন? স্পিক কোয়াইটলি, লিগ্যাল ওয়াইফ। জবরদস্তি করেছি কখন? আমি কি চেপে ধরে বেঁধে রেখে চুমু খেয়েছি? সুন্দর করে চুপচাপি তো খেলাম। মনি ধর ফুরিয়ে উঠে বসে মুখ কুচকে বলল, ছি, কথার কি সিরি! তারপর ঠোঁটে হাত ঘষে দ্রুত নেমে পড়ল বিছানা থেকে। রুম থেকে বের হতে গেলে ইভান ডেকে উঠল। দাঁড়াও। মনি ফিরে তাকালো। ইভান সোজা হয়ে বসে বলল, হাত ঘষলে কেন? আমার ঠোঁটে কি বিষ মিশিয়ে চুমু খেয়েছি যে মুখ খুললেই পেটে চলে গিয়ে বিষক্রিয়া ঘটাবে তোমার? বারবার চুমু চুমু শুনে মনির কান দুটো গরম হয়ে উঠল। গালেও লালচে আভা ছড়িয়ে পড়েছে ধীরে ধীরে। সে তো জানে না তাকে বিব্রত করার জন্য ইভান ইচ্ছা করে বারবার শব্দটা টেনে আনছে। মনির অস্থির ভাবে নিঃশ্বাস টানা দেখে ইভান মুচকি হাসলো। তারপর আবার গম্ভীর ভাব এনে বলল, অবিশ্বাস থাকলে আরেকটা চুমু খেয়ে দেখো, বিষের টেস্ট আছে কিনা আদৌ। মনি ভরকে গেল। এসব কি বলছে ইভান? পাগল হলো না তো? মনি আতঙ্কিত চোখে তাকিয়ে মুখ বেঁকিয়ে ছি বলে দ্রুত কেটে পড়ল সেখান থেকে। মনি বেরিয়ে যেতে ইভান হেসে ফেলল, মুখে উচ্চারণ করলো, ছি। তারপর ভাবলো মেয়েটা তো বড্ড ভীতু। কাছে না যেতে না যেতেই কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। ওকে বিব্রত করতে, ভয় পাইয়ে দিতে যে এত মজা লাগে, আগে জানলে ইভান প্রতিদিন একটু মজা নিত। হালকা হাসি ঠোঁটে বজায় রেখে পাশ ফিরতেই আবার চোখ পড়ল সোফায় ছড়ানো জামা কাপড়, ব্যাগপত্র, ফোন, চকলেট এসবের দিকে। মনটা খারাপ হতে চেয়েও হলো না। হাসি মুখে চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলল। হয়তো সামান্য ওয়াইন খেয়ে এসেছে বলে মনটা বেশ ফুরফুরে লাগছে। মস্তিষ্ক কেমন ফাঁকা ফাঁকা লাগছে। জটিল কোনো চিন্তা ভাবনায় যেন ছুতে পারছে না এই মুহূর্তে। সবকিছু কেমন ঝলমলে লাগছে। অন্য সময় যখন এসব খেত তখন এমনটা অনুভব হয়নি, কারণ সব সময় তার আশেপাশে একটা কঠিন পরিবেশ ছড়িয়ে থাকতো। যে পরিবেশ পরিস্থিতিটা থেকে না সে বের হতে পেরেছে, না কেউ তাকে বের হতে উদ্বুদ্ধ করেছে। সেই পরিবেশে প্রশান্তি অনুভব করার, ফুরফুরে মনে হাসার কোনো কারণ ছিল না। তবে আজ আছে। আজ আধো চৈতন্যহীনতায় যখন মনিকে দেখল, তখন তার আবছা অন্ধকার পৃথিবীটা এক ঝলক আলোতে মুখরিত হয়ে উঠল। সব জটিলতা ছাড়িয়ে তাই তো কিছুটা অবাধ্যতা করতে ইচ্ছে হলো। এগোতে ইচ্ছে করলো মনির কাছাকাছি। ইভান প্রফুল্ল একটা অনুভূতি নিয়ে সোফা থেকে একে একে প্রতিটি জিনিস মনির কাবার্ডে গুছিয়ে রাখলো। আজও ইভান মনিকে নিতে এসেছে। মনির সাথে তেমন কথাবার্তার সুযোগ না থাকায় সে জানে না কয়টায় তার ক্লাস শেষ হয়, কখন সে বের হবে। নিজ থেকে আইডিয়া করে 2টার দিকে চলে এসেছে। তার ধারণা বেশিরভাগ সময়ই এই সময়ে চলে যায় ও। মনিকে বাসায় দিয়ে আবার অফিসে যাবে। আজ অত গরম নেই, আকাশ বেশ মেঘলা। ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে প্রকৃতি।
ইভান হাত ঘড়িতে সময় দেখলো প্রায় আধ ঘন্টা পেরিয়েছে। কিছুক্ষণ ভেবে তারপর ফোন করলো মনিকে। তাকে অবাক করে প্রায় সাথে সাথেই ফোন রিসিভ হলো। মোবাইল হয়তো তার কাছেই ছিল। ইভান জিজ্ঞেস করলো, তোমার আরো লেট হবে? মনি কেমন তড়িঘড়ি করে বলল, না, এক্ষুনি বের হচ্ছিলাম। বৃষ্টি চলে এলে বিপাকে পড়ে যাব। ওকে, জলদি এসো তাহলে। কেন? ওয়েট, আপনি এসেছেন? সো মনি একটু ভ্রু কুচকায়, চড়া মেজাজে বলে, রোজ রোজ এসব ভং করতে হবে না, ঠিক আছে? আমি একাই যেতে পারি, বাচ্চা না যে এসে নিয়ে যেতে হবে। আমার ইচ্ছা হয়েছে তাই এসেছি। কথা না বাড়িয়ে বের হয়ে এসো এবার। তার মানে যেদিন ইচ্ছা হবে না আসবেন না, দ্যাটস মিন মন চাইলে এলেন, মন না চাইলে নাই। আমি হচ্ছে আপনার ইচ্ছা অনিচ্ছায় চালিত বস্তু, তাই তো? ইভান রাখবে নাকি স্তব্ধ হবে বুঝতে পারল না। কিছুটা রক্ষার স্বরে বলল, তোমার এই বদ অভ্যাসটা ছাড়ো মৌনি। কথায় কথায় নেগেটিভিটি তৈরি করো কেন? মনে মুখ ভেঙছে ফোন রেখে দিল। শুষ্ক বাতাস বইতে শুরু করেছে। দ্রুত পায়ে পথ চলে গেট থেকে বের হয়ে আসলো। গাড়িতে বসতেই ইভান দেখলো মনির হাতে বেশ অনেকগুলো বই, প্রায় আলগে রাখতে পারছে না এমন অবস্থা। সবই উপন্যাসের। ইভান গাড়ি স্টার্ট দিয়ে বলল, এত বই কি করবে? বই কি করে মানুষ? মাথায় দিয়ে ঘুমায় না নিশ্চয়ই। ইভান ভ্রুকুটি করে চাইল, কিছু বলল না। মনির মেজাজের তাপে ইদানিং তার বেশ রাগ হয়। কেন এত বিরক্ত হয়ে থাকেও। পরক্ষণে ঠোঁটের এক কোণে বাকি তাচ্ছিল ভরা মনে ভাবে, ঠিকই আছে, যখন নিজে ঝাঁঝালো মেজাজ নিয়ে রুড বিহেভিয়ার করে বেড়াতে তখন ভুক্তভোগী ব্যক্তির এমনই লাগতো। সো ইউ ডিজার্ভ দিস, ইউ হ্যাভ টু সাফার। ইভানকে চুপ থাকতে দেখে মনির খারাপ লাগলো। ইভানের অনুভূতি জানার পর সত্য মিথ্যা সে বুঝতে না পারলেও সামান্য একটা পরিবর্তন এসেছে মনির মনে। কেন যেন মনে হলো অতীতে যা করেছে তা এবারের মতো না হয় ক্ষমা করা যাক। যদিও সহজ হবে না ভুলে যাওয়া, তবু একটা সুযোগ দিয়ে দেখা যাক না। এমনিতেও তো মনির আঘাত সহ্য ক্ষমতা প্রখর। আঘাত পেয়ে পেয়ে পাথর হয়েছে মন। তবু মাঝে মাঝে ভেঙে পড়ে অভিমানী হয়ে যায়। শত হোক, রক্তে মাংসেরই তো মানুষ। আবেগ অনুভূতি তো ঠিকই আছে, তবে সে এত সহজে সে ক্ষতিপূরণ করবে না। ইভানকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নেবে সে। নিশ্চিত হতে চায় কতটুকু করতে পারবে ইভান, তার অনুভূতিগুলো কতটুকু নিরেট মজবুত, কতটা পথ পাড়ি দিতে পারবে সে মনির হাত ধরে। এত সহজে মনি হাত বাড়াবে না। ইভানের মন সত্যিই আর নড়বড়ে নয়, তাসা বা অন্য কারোর প্রতি আর ঝুঁকবে না। সেটা নিশ্চিত হয়ে সে গ্রহণ করবে ইভানকে, তার আগে নয়। মনি কিছুক্ষণ পর বলল, এগুলো আমারই বই, তৃণার কাছে ছিল, পড়তে নিয়েছিল, আজ ফেরত দিয়েছে। ইভান অবাক কণ্ঠে শুধায়, তাই বলে এত বই? কেন? আপনি মামার বাড়িতে আমার রুমের ছোট্ট সেলফটা দেখেননি? এতটুকু দেখে তাহলে অবাক হতেন না? ওগুলো সব তোমার নিজের? জি, আমি নিজে কিনেছি, নিজের টাকায়। নিজের বলতে ভাইয়া পাঠালে, মামির ইচ্ছা হলে দিত সেই টাকা আর কি। একদিন বিরাট একটা সেলফ বানাবো আমি, তারপর পুরোটা কভার করব দেশি বিদেশি অজস্র বই আর জার্নাল দিয়ে। আন মনে কথাগুলো বলতে বলতে মনির চোখ দুটোতে এক গুচ্ছ স্বপ্ন ঝিলিকতে উঠল। ইভান জিজ্ঞেস করলো, এত ভালোবাসা বইয়ের প্রতি? গ্রেট। মনির সন্তুষ্ট মুখে বলে, আমার লাইফে কখনো কোনো বই প্রেমীর সাথে পরিচয় হয়নি, আজ হলো। গ্ল্যাড টু নো ইউ। মনি মুচকি হাসলো। ইভানের মনে একটা প্রশ্ন খুব জ্বালাতন করতে লাগলো, কিন্তু জিজ্ঞেস করাটা সমীচীন হবে কিনা বুঝে উঠতে পারছে না। অবশেষে সিধে কণ্ঠে বলে ফেলল, তোমার ভাইয়ের সাথে যোগাযোগ নেই? মনির মুখের ভাব পরিবর্তন হলো না। আগের মতো স্বাভাবিক মুখে সহজ উত্তর দিল, না। ইভান আবারও ইতস্তত করলো। শেষে এবারও জিজ্ঞেস করে ফেলল, কখনোই ফোন করে না? বিষয়টা বেশ সংকোচের হলেও মনিকে দেখে তা মনে হলো না। যেন এই প্রশ্নটা বা এই বিষয়টা তার কোনো ভাবনার মধ্যেই পড়ে না। মনি একই রকম স্বাভাবিক থেকে বলল, মাসখানেক পর পর দু একবার করে আমি ধরি না। ধরো না কেন? তার মানে দূরত্বটা তোমার ইচ্ছাতেই? মনির সামান্য হাসলো, সামনের রাস্তায় নজর রেখে বলল, ঠিক ধরেছেন। ইজেন্ট দিস সো আনফেয়ার মৌনি? সরি টু ইন্টারফেয়ার, কিন্তু আমার মনে হয় নিজের ভাইয়ের সাথে তোমার সম্পর্ক রাখা উচিত।
আমার কোনো ভাই নেই। শুনুন, আপনার যদি আমাকে নিয়ে সমস্যা হয় তাহলে বলে দিন, আমি কোনো একটা ব্যবস্থা করে চলে যাব কোথাও। আপনার উপর বোঝা হয়ে থাকবো না। মনির কথা শেষ হতে না হতে আচমকা ব্রেক কষলো ইভান। গাড়ি থামিয়ে মনির দিকে কঠিন চাহনি নিক্ষেপ করলো। চোয়াল শক্ত করে বলল, তোমার এসব কথাবার্তা আমার প্রতিনিয়ত আর সহ্য হয় না মৌনি। এক থাপ্পড়ে দাঁত সবকটা ফেলে দিতে ইচ্ছে করে। আমার প্রতি তোমার এই মিথ্যা ধারণার ভুল ক্ষোভ কি কখনো ঠিক হবে না? প্রতিটি বাক্যে আমার বুকে তীর ছুটতে তোমার একবারও অন্তর কাঁপে না? মনি গম্ভীর মুখে দৃষ্টি বাইরে সরিয়ে নিল। ইভান বলল, আমি তোমাকে ফোর্স করিনি বা অ্যাডভাইসও দেইনি। আমার যা সঠিক মনে হয়েছে আমি জাস্ট সেটুকু বলেছি। আপন দুজন ভাই বোনের মধ্যে একেবারেই সম্পর্ক নেই, এটা আমার একটু অন্যরকম লেগেছে, দ্যাটস ওয়াই বলেছি, নাথিং এলস। মনি জানলা থেকে চোখ সরিয়ে আবার সামনের দিকে নজর দেয়। চোখের কোণে চিকচিকে পানি নিয়ে খসখসে ভাঙা স্বরে বলতে শুরু করে, বাবা মায়ের মৃত্যুর পর যে ভাই তার এতিম অসহায় একটা মাত্র ছোট্ট বোনের কথা না ভেবে ভিন দেশে হারিয়ে যায়, খোঁজ নেয়, সেখানে থেকেও যে একটা খোঁজ নেয় না বোনটা কেমন আছে, মামা মামি কেমন রাখছে, খেতে দিচ্ছে কিনা, পড়তে দিচ্ছে কিনা, স্কুলে যেতে দিচ্ছে কিনা, বাড়ির সব কাজের বোঝা চাপিয়ে তাকে পিষে মারছে কিনা, আড়ালে সুযোগ পেয়ে গায়ে হাত তুলছে কিনা, কটু কথায় বুক ছিন্ন ভিন্ন করে দিচ্ছে কিনা, সব সয়ে নিয়ে বোনটা রাতে ঘুমোতে পারছে নাকি রাতভর কেঁদে কেঁদে চোখের কোণ ছিঁড়ে ফেলছে। খেতে বসে বাবা মা ভাইয়ের কথা মনে পড়ায় আদৌ খাবার পেটে পৌঁছতে পেরেছে নাকি চোখের পানিতে খাবার ভিজিয়ে উঠে পড়েছে। টাকার প্রয়োজনে, ফোনের প্রয়োজনে, চাহিদার বস্তুগুলোর প্রয়োজনে দায়সারা ভাবে পাঠানো টাকাগুলো আদৌ সঠিকভাবে তার হাতে পৌঁছে দিচ্ছে কিনা, মামা মামি আদৌ পড়াচ্ছে কিনা, বিয়ে দেওয়ার জন্য যেন তেন জোগাড় করে আনছে কিনা, কিচ্ছু না। কিচ্ছুটি জানার যার প্রয়োজন হয়নি কোনোদিন, পুরো পৃথিবীতে আমার কেউ না থাকলেও সেই ব্যক্তি কখনোই আমার আপন হতে পারবে না, হতে পারে না। আমি তাকে স্বীকার করতে পারবো না, গ্রহণ করতে পারবো না। শুধু আমার উপর তার একটা দাবি রয়ে যাবে, আমি তার কিছু টাকা ভোগ করেছি, তবে নিতান্ত বাধ্য হয়েই, উপায় না পেয়ে। সেটা ভাবলেও আমার ঘেন্না লাগে। ইচ্ছা আছে কখনো যদি আমার সামর্থ্য হয় সেই ব্যক্তির সব টাকা আমি ফেরত দিয়ে সব দাবি থেকে মুক্ত হয়ে যাব। সব গুণে রেখেছি, দাবি রেখেছে কিনা জানি না, হয়তো মন থেকেই দিয়েছে, কিন্তু সেই টাকাগুলো আজও আমার গলার কাটা। এতটা ঘৃণা করি আমি তাকে, বুঝেছেন? শেষের কথাটা ইভানের দিকে ফিরে ভেঙে আসা স্পষ্ট গলায় বলল মনি। টকটকে চোখ দুটো পেয়ে ততক্ষণে অবাধে জল গড়াচ্ছে তার, তবে মুখের সূক্ষ্ম হাসিটা তখনও বিদ্যমান। হয়তো এটা নিজের প্রতি নিজেরই তাচ্ছিল্যের হাসি। ইভানের বুক থেকে শুরু করে সারা শরীরে প্রচণ্ড এক যন্ত্রণা ছেয়ে যেতে লাগলো। গলাটা প্রচুর ভার হয়ে ব্যথা করতে লাগলো। প্রচণ্ড হাঁসফাঁস লাগছে তার। এতটা যন্ত্রণা লুকিয়ে রেখে একটা মানুষ কি করে বেঁচে আছে? মনের যন্ত্রণার কাছে ইভানের এত বছরের দুঃখগুলো সব ফিকে মনে হতে লাগলো। তার তো অন্তত নিজের প্রতিপত্তি, নিজে চলার ক্ষমতা ছিল। কারো কাছে ধর্ণা দিতে হয়নি, হাত পাততে হয়নি, কারো উপর নির্ভর করে বাঁচতে হয়নি। নিজের মতো বেঁচেছে, নিজের খুশি মতো দিন যাপন করেছে, নিজের একার আধিপত্যের ফ্ল্যাটে থেকেছে। কিন্তু মনি যে অন্যের আশ্রয়ে বড় হয়েছে, তাও এত জুলুম অসহায়ত্ব সইনি। ভালোবেসে আগলে নেওয়ার মতো একটা মানুষ ছিল না কাছে, আজও নেই। নাকি আছে? ভাবল ইভান। অথচ ইভানকে ভালোবেসে আগলে নেওয়ার জন্য তার মা বোন কত অধীর অপেক্ষাই না ছিল। ইভান হুট করে মনিকে কাছে টেনে মাথাটা নিজের বুকে চেপে ধরল। এই মুহূর্তে মেয়েটার ভরসার একটা কাঠ বড্ড প্রয়োজন। হয়তো কোনো প্রকার ঢাল ছাড়াই সে অভ্যস্ত হয়ে পড়েছে, কিন্তু সেও তো আবেগপূর্ণ একজন মানুষ। দিন শেষে তার কি ইচ্ছে হয় না কারো বুকে মাথা রেখে ঝরঝরে কেঁদে মুখটা হালকা করতে? আসলেই হলো তাই। অভাবনীয়ভাবে হঠাৎ পরম মমতায় আগলে নেওয়া মানুষটার বুকে মাথা রাখতেই শক্ত মুখে এতক্ষণের চেপে রাখা কান্নাটা ফুলে ফেপে বের হয়ে এলো। ফুপে কেঁদে উঠল মনি। শব্দ করলো না, কিন্তু কান্নার দমকে একটু পরপর কেঁপে উঠছে শরীরটা। ইভান ওর পিঠে হাতের বাঁধন আরো শক্ত করে
অন্য হাতের চুল বোলাতে লাগলো। ওকে থামানোর সামান্য প্রয়াস আর কি, সে সাথে ভরসাও। তার নিজেরও চোখ জ্বালা করছে। কি করে সে এই মেয়েটার সাথে জঘন্য আচরণ করেছে, কিভাবে খাওয়ার খোঁটা দিয়েছে। ভাবতে ইভানের নিজের গলা চেপে ধরতে ইচ্ছে করলো। সে আসলে একটা বর্বর ধিক্কারজনক পুরুষ, যে পুরুষ আগলে রাখতে পারেনি তার স্ত্রীকে, প্রেয়সী বানিয়ে। কিন্তু এখন তো সে অনুধাবন করতে পেরেছে। ভাবলো এই শেষ কান্না, এরপর যদি আর কখনো ওর চোখে পানি আসে, সেদিন হবে ইভানের শেষ দিন। অনেকটা সময় পর ইভান মুখ খুলল, মায়াময় মুলায়ম স্বরে বলল, আর কাঁদে না মৌনি, প্লিজ থামো। ধাতস্থ হয়ে মনি বুক থেকে মুখ ওঠালো। ইভান এক হাতে ওর চুলগুলো কানের পাশে গুজে দিয়ে তাকিয়ে রইল কেঁদে আরক্তিম হওয়া মুখটার দিকে। ফর্সা মুখটা লাল হয়ে ফুলে উঠেছে, ঠোঁটগুলো কান্নার তোড়ে টিকটিক করে কাঁপছে, সামান্য ফুলে টসটসে হয়ে আছে। ঠোঁট চেপে যখন কান্না বের করেছে, গালের টোলটা আরও আচ্ছন্ন করে ফেলেছে ইভানকে। মোহবিষ্ট চোখে তাকিয়ে থেকে ইভান আবারও কাছে টেনে নেয় মনিকে, মুখের কাছাকাছি এনে এক হাতে কানের পাশ দিয়ে টেনে গালটা কাছে নিয়ে আসে। তারপর মনিকে স্তব্ধ করে গাঢ় চুমু বসিয়ে দেয় তপ্ত কোমল গালে। আবার সে মনির চোখ বন্ধ হয়ে আসে, এক হাতে খামচে ধরে ইভানের কাঁধের কাছে শার্টটা। বেশ অনেকটা সময় চেপে রেখে ইভান যখন ঠোঁট সরালো, লজ্জায় আনত চোখ দুটো সরে নেয় মনি। জানালা দিয়ে বাইরে তাকিয়ে চোখ খিচে বন্ধ করে রাখলো। মনে মনে ভাবলো, ছি, এটা কি হলো? ইভান চুমু খেলো আর সে বাধা দিল না, বরং উপভোগ করলো। এই তার কঠিন হওয়ার পরীক্ষা নেওয়ার নমুনা। এইভাবে দুর্বল হলে সুযোগ সন্ধানে ইভান তো আরও মাথায় উঠে বসবে। না না, আর হতে দেওয়া যাবে না এসব। মনে ব্যাপারটা দ্রুত চাপা দিয়ে দুঃসহ এই লজ্জা থেকে বাঁচতে চাইল। নিজেকে সামনে প্রশ্ন করলো, গাড়ি স্টার্ট করছেন না কেন? এখানেই নামবো। ইভান ছোট করে জবাব দেয়। মনি কপাল কুঞ্চিত করে আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কোথায় আছে। এখনো বাসার অর্ধেক রাস্তায়ও পৌঁছায়নি। জিজ্ঞেস করলো, এখানে কি বাসায় যাব না? যাব, তার আগে লাঞ্চ করব, চলো। বলে ইভান গাড়ি থেকে নেমে দাঁড়ালো। মনি খেয়াল করলো আসলে একটা রেস্টুরেন্টের সামনে থামিয়েছে গাড়ি। সেও নামলো তাই। ইভান এগিয়ে এসে একটা হাত ধরে তাকে নিয়ে হাঁটা ধরলো। আচমকা কাণ্ডে অবাক হয়ে চোখ বড় হয়ে যায় মনির। হাত ধরার কি প্রয়োজন ছিল? সে কি বাচ্চা নাকি যে উষ্ঠা খেয়ে পড়ে যাবে? খেয়ে দিয়ে বাইরে বের হয়ে দুজনে স্তম্ভিত হয়ে গেল। আকাশ অন্ধকার করে ঝমঝমে বৃষ্টি নেমেছে। কিছুক্ষণ চুপচাপ হা করে চেয়ে থেকে মনে উত্তপ্ত কণ্ঠে বলল, সব দোষ আপনার। ইভান ভ্রুকুচকে অবোধ চোখে চেয়ে বলল, বলেছিলাম বাসায় যাই না, আপনার তো বাইরের খাবার না খেলে চলবে না। তুমি এখন গিয়ে রান্না করতে কি করে? খালাও তো নেই। এখন কি এখানেই দাঁড়িয়ে থাকবো? ইভান গাড়ির দিকে এক পলক চেয়ে বলল। ছুটে যেতে হবে। তারপর মনির হাত চেপে ধরে ছুটে গাড়িতে বসে পড়ল। সামান্য একটু রাস্তা পেরোতে গিয়ে ভিজে গেছে ওরা, তবে সেটা শুকিয়ে যেতে সময় লাগবে না। গাড়ি চলতে শুরু করে তীব্র গতিতে, একই গতিতে বাড়তে থাকে বৃষ্টির প্রকোপ। যন্ত্রণা আরো খানিকটা বাড়িয়ে দিতেই যেন একটু পরেই আচমকা ব্রেক কষে থেমে গেল গাড়ি। মনি আশেপাশে একবার দেখে নিল। জায়গাটা একটা ব্রিজের উপর। প্রশ্নবোধক দৃষ্টিতে ইভানের দিকে তাকালো। ইভান নিজে অবুঝের মতো তাকালো ওর দিকে। মনি বিরক্ত হয়ে বলল, কি শুরু করলেন বলুন তো? এখানে আবার কি খেতে থাকুন? ইগনিশন কাজ করছে না, স্পার্ক প্লাগের ঝামেলা মেবি। নেমে দেখতে হবে। ছাতা তো নেই মনে হচ্ছে, কিভাবে নামবেন? নো ওয়েস, নামতেই হবে। বলে আর অপেক্ষা করলো না। ড্যাশবোর্ডের নিচ থেকে লিভার টেনে নেমে পড়ল। বৃষ্টিতে ভেজে গাড়ির সামনের দিকে চলে গেল ইভান। বনেট খুলে ঘাটাঘাটি করতে লাগলো। বেশ অনেকটা সময় পেরিয়ে গেল। মনি প্রচণ্ড বিরক্তিতে অস্থির হয়ে যাচ্ছে। বাহিরে বৃষ্টির দাপট দেখতে দেখতে এক সময় তার ঘোর লেগে গেল। কত বছর পেরিয়ে গেছে সে বৃষ্টিতে আয়েশ করে ভেজেনি, মনে করতে পারল না। মনের অবাধ্য ইচ্ছাগুলোকে প্রশ্রয় দিয়ে হুট করে দরজা খুলে বের হয়ে পড়ল। সেকেন্ডের মধ্যেই কাক ভেজা হয়ে গেল। রাস্তার এদিকটায় গাড়ি ঘোড়া কম। মনি ব্রিজের কিনারে গিয়ে হাত দুটো মেলে দাঁড়ালো। চোখ বন্ধ করে ভিজতে লাগলো। প্রশান্তিতে তার ঠোঁটের কোণে আনমনে মৃদু হাসি ফুটে উঠেছে। কাছ থেকে মুখ উঠিয়ে হঠাৎ ইভানের নজর যায় সেদিকে। কিছুক্ষণ তাকিয়ে রইল অবাক হয়ে। চারিদিকে বৃষ্টি ও বাতাসের প্রবল শব্দ। ইভান চেঁচিয়ে ডাকলো, এই কি করছো? অসুস্থ হবে তো। মনি শুনল কিন্তু কিছু বলল না। একইভাবে বৃষ্টি বিলাসে মেতে রইল। ইভান বনেটটা লাগিয়ে এগিয়ে আসলো। কানের কাছে শব্দ করে চেঁচিয়ে বলল,
অসুস্থ হতে চাচ্ছ নাকি? হলে আপনার কি? মনি বন্ধ চোখে হাসি মুখে বলল। সেদিকে তাকিয়ে থেকে ইভান বিস্মিত হয়ে গেল। বলল, আমার কি তাই না? জ্বর হলে তো আমাকেই সেবা করতে হয়। মনি চোখ খুলে স্তব্ধ দৃষ্টিতে তাকালো। চোখ ছোট করে বলল, আপনি আর সেবা, এটাও কি এখন আমাকে বিশ্বাস করতে হবে? ইভান অবাক হয়। মনির কি কিছুই মনে নেই? ইভান যে উদ্ভ্রান্ত হয়ে গেছিল, সারা রাত ওকে জড়িয়ে রেখেছে, কিচ্ছু মনে নেই? বৃষ্টির প্রকোপে ইভান মনি ভিজে একেবারেই একসার হয়েছে। সেই সাথে প্রচণ্ড বাতাসে ঠান্ডাও লাগতে শুরু হয়েছে। ইভান মনিকে তাৎক্ষণিক কিছু না বলে হাত ধরে টেনে নিয়ে গেল গাড়ির কাছে। গাড়ির পাশে দাঁড়াতেই মনি মুচড়ে হাত ছাড়িয়ে নিয়ে অসন্তোষজনক স্বরে বলল, বৃষ্টিতে ভেজা খুবই নগণ্য একটা কাজ। এখন কি আপনি আমার এই নগণ্য একটা সাধ্যেও হস্তক্ষেপ করবেন? বাগড়া দেবেন? আপনার কথায় উঠবো বসবো বলে কি এখন এইটুকু স্বাধীনতা নেই আমার? ইভান কঠিন চোখে ভ্রু কুচকে তাকিয়ে থাকে। তারপর রাশ ভারী গলায় বলল, এসব তাচ্ছিল্য আর হীনমন্যতায় ভরপুর কথাবার্তা তুমি ইচ্ছা করে বলো, তাই না? শুধুমাত্র আমাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে, রাইট? আমি এসব মন থেকেই বলি। মন থেকে ভালো কথা আসে না। মনি মুখ ফিরে নিয়ে হাত বুকের কাছে ভাঁজ করে বলল, আসে, বাট আপনাকে দেখলে আবার ভুলে যাই। জঘন্য জঘন্য কথা মনে পড়ে শুধু। ইভানের ঠোঁটের কোণ বেঁকে গেল। দুই হাত গাড়ির উপর রেখে মনিকে আবদ্ধ করে দাঁড়ালো। হঠাৎ আকস্মিক ঘটনায় মনি বিচলিত হয়ে চাইল। ইভান নিজের ঠোঁট কামড়ে ধরে তাকিয়ে আছে ওরই ঠোঁটের উপর। দৃষ্টিতে যেন কড়া মাদক মেশানো। ইভানের গলা শুকে গেল। মনির লিপ গ্লসে আবৃত কোমল ঠোঁট দুটো যেন শিশির বিন্দু জমে থাকা গোলাপের মতো দেখাচ্ছে। গ্লস জিনিসটা জলের মতো হওয়ায় সেটা ঠোঁট থেকে মুছে যায়নি, আর তাই কিছু কিছু ফুটা ঠোঁটে আটকে থাকছে। পরক্ষণে আবার বৃষ্টির প্রবল ছাপটা এসে সেগুলো সরে গিয়ে নতুন ফোঁটা জায়গা করে নিচ্ছে। ইভান ঢোক গেলে শুকনো গলা ভেজে নিয়ে হুট করে দখল করে নিলেও মনি ঠোঁট জোড়া। হত বিহব্বল মনি নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেল না। দুজনের ঠোঁটের উপর দিয়েই গড়ে যাচ্ছে অবিরাম ধারা। নুয়ে থাকা ইভানের চুলের পানি বেয়ে পড়ছে মনির চোখে মুখে। স্নিগ্ধ একটা নেশালো ঘ্রাণে আচ্ছন্ন হয়ে গেল মনির চেতনা। কিছুক্ষণের চাপাচাপির পর মনিকে নিস্তেজ হয়ে যেতে দেখে ইভানের ঠোঁটগুলো আরও চেপে বসল। গভীর থেকে গভীরতর হতে লাগলো তার চুম্বনের ধরন। দুজনেই ভুলে গেল জনাকীর্ণ রাস্তার কথা, আশেপাশে গাড়ি ঘোড়া ও মানুষের ছুটে চলার কথা। হঠাৎ বিশাল দেহি ট্রাকের তীব্র হর্নের শব্দে হুঁশ ফিরল। বিবশতা কাটিয়ে মনি সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ইভানকে। ইভান সরে যেতে এই মুহূর্তেই সে মুখ ঘুরিয়ে গাড়িতে মাথা ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। তারপর দরজা খুলে উঠে বসলো। ইভানও অপর পাশ দিয়ে বসে গাড়ি স্টার্ট দিল। মনি লজ্জা ও সংকোচে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। একবারের জন্য ফিরল না। ইদানিং ইভান এত হুটহাট কাছে চলে আসে যে তার হৃদক্রিয়া থেমে যেতে চায়। তাই বলে মাঝ রাস্তায়ও এত কন্ট্রোললেস সে? এটা ভাবতেই হুট করে মনে পড়ল কন্ট্রোল করতে পারে না বলেই তো মেয়েদের নিয়ে সময় কাটাতো। এখনও কাটায় কিনা কে জানে। রাত বাড়তে ইভানের শরীরটা বেশ উত্তপ্ত মনে হতে লাগলো। মাথাটাও বেশ ভার ভার লাগছে। একটু কড়া করে কফি খেতে পারলে শান্তি লাগতো, কিন্তু মনি আজকাল ওকে কফি বানিয়ে দেওয়া বন্ধ করে দিয়েছে। আগের মতো অফারও করে না। তাই ইভান নিজ থেকেই যাওয়ার জন্য কিচেনের দিকে গেল। সুফিয়া চলে গেছে অনেকক্ষণ আগে। মনি কিছু একটা করছিল তখন। পেছন থেকে ডেকে উঠল ইভান, ম্যাডাম, একটু কফি পাওয়া যাবে? মনে চমকে ফিরে চাইল। ইভানকে দেখে মুখ ভেঙছে, আবার সামনে ফিরে গেল। বিকেলে গাড়িতে বসে ওই কথাটা মনে আসায় এখনো মন খারাপ লাগছে তার। গুমরা মুখেই তেজ নিয়ে বলল, তাশাকে গিয়ে বলেন। ইভান থতমত খেয়ে যায়। অবিশ্বাসের গলায় বলে, এখানে আবার তাশা আসলো কোথা থেকে? আর শোনো, তাশাকে আমি বিয়ে করিনি, তোমাকে করেছি। সো আমার দায়িত্ব তাশার নয়, তোমার উপর। গট ইট? মনে হচ্ছে ওকে বিয়ে করতে না পারার আফসোস অনেক। তো করে ফেলেন না গিয়ে, সেও একটু লিগ্যালি দায়িত্ব পালন করুক। এই যে কোথাকার কথা কোথায় ঠেলে নিয়ে যাচ্ছ? মেয়ে মানুষের এই এক স্বভাব। তাই মেয়ে মানুষের স্বভাব নিয়ে আপনার একটু বেশি এক্সপেরিয়েন্স আছে, তাই না? ইভান হতাশ নিঃশ্বাস ফেলে বলল, তোমার সাথে পারবো না, যাও। রিকোয়েস্ট করেই না হয় বলছি, একটু কফি করে দাও না প্লিজ। মাথাটা কেমন করছে। মনের বুকটা হঠাৎ ছ্যাদ করে উঠল। সব মানতে পারলেও
ইভানের অসুস্থ ফিল করাটা সে আজও সহ্য করতে পারে না, অস্থির হয়ে পড়ে। শত হোক স্বামী বলে কথা, কথা না বাড়িয়ে কফি বানালো তাই। ইভান তখনও দাঁড়িয়ে আছে। সে দেখলো মনি কফিটা বানিয়ে কয়েকবার করে কয়েক চামচ মুখে দিয়ে টেস্ট করেছে। ইভান ঠোঁট কামড়ে স্মিত হাসলো সেটা দেখে। তার কেন যেন বিষয়টা বেশ ভালো লাগলো। মনি নিজের জন্য কফি বানালো। দুজনের রুমে আসতে ইভান জিজ্ঞেস করলো, তোমার ফ্রেন্ড অ্যাড্রেস সেন্ড করেছিল বাট ডেটটা বলেনি। এখনো শিওর না তাই বলেনি। যথাসম্ভব নেক্সট স্যাটারডে। বলতে বলতে বারান্দায় গিয়ে দাঁড়ালো মনি। ইভান ল্যাপটপ খুলে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। আজ দুপুরের পর আর অফিসে যাওয়া হয়নি, অনেক কাজের আপডেট নেওয়া বাকি। সকালে নাস্তা সেরে রুমে আসলো মনি। ক্লাসের জন্য তৈরি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল। এমন সময় ফোনে কারোর সাথে কথা শেষ করে বারান্দা থেকে বের হলো ইভান। পেছন থেকে আয়নার ভেতর দিয়ে মনিকে দেখে তাকিয়ে রইল। মনির সেদিকে হুঁশ নেই। ইভান টায়ার বের করে গলায় ঝুলিয়ে আয়নার কাছে এসে দাঁড়ালো। মাথায় খেলে গেল দুষ্টু বুদ্ধি। মনির পাশে দাঁড়িয়ে হাত ঘুরে পড়তে পড়তে বলল, টাইটা বেঁধে দাও। মনি ভ্রু অসামান্য কুচকে মুখ বাঁকিয়ে বলল, এগুলো কেমন নাটক? কালও এসব বলেছেন। এতদিন তো শার্ট প্যান্ট জুতা মোজা টাই সব নিজেই পরেছেন, এখন এত নটাঙ্কি করছেন কেন? কি করব বলো, হঠাৎ করেই কিভাবে যেন সব ভুলে গেছি। নাটক দেখে পেটে জ্বলে গেল মনির। ইভান বলল, ওয়েট, তুমি ইনডিরেক্টলি আমার শার্ট প্যান্টও পরিয়ে দিতে চাচ্ছ না তো? সো ফাস্ট। হ্যাঁ, আমাকে তো ভূতে কিলায়। বলে মুখ ভেঙচি কেটে বের হয়ে পড়ল মনি। ইভানও তড়িঘড়ি করে বের হলো, নয়তো মনি রিক্সা নিয়ে চলে যাবে। দুপুরের পর বাসে ফিরে মনি গোসল করে, খেয়ে দিয়ে লম্বা ঘুম দিল। তার কেমন যেন জ্বর জ্বর লাগছে। সেদিনের জ্বরের কথা তার মনে নেই। ঘুমের ওষুধ খাওয়ায় মাথা আউলে গিয়েছিল। সবকিছু কেমন তন্দ্রা তন্দ্রা লেগেছে। সবকিছু ছাপিয়ে একটা কথা তার মনে পড়ে শুধু, কিন্তু সে শিওর নয়। লজ্জায় ইভান কেউ জিজ্ঞেস করতে পারে না যদি বিষয়টা সত্যি না হয়। জ্বরের ঘোর আর ঘুমের ঘুরে তার বিভ্রম হয়ে থাকতে সে জানতে চায় সেদিন কি সত্যি ইভান ওকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। চেতনাহীন মস্তিষ্কে একবার নড়ে চড়ে উঠতেই মনে হয়েছে সে ইভানের বুকে ঘুমাচ্ছে, আর ইভানও ওকে শক্ত করে পেঁচিয়ে রেখেছিল। ঘুম থেকে জেগে দেখল সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। দ্রুত তৈরি হয়ে নিল মুন্নিকে পড়াতে যাওয়ার জন্য। তার তৈরি হওয়া প্রায় শেষ এমন সময় ইভান আসলো। এসে আগে কাভার থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ফ্রেশ হতে ঢুকলো। তোয়ালেতে চুল মুছতে মুছতে যখন বের হলো, মনি তখন চুলগুলো ক্লাচার দিয়ে উপরে বেঁধে নিচ্ছে। ইভানকে বের হতে দেখে জিজ্ঞেস করলো, ভুলে এসে পড়লেন? মনির কটাক্ষ শুনে ইভান চোখ ছোট করে তাকালো, বলল, এখন থেকে ঘন ঘন ভুল হবার সম্ভাবনা আছে। মনে বুঝতে না পেরে আয়নার ভেতর দিয়ে তাকিয়ে রইল। হাত দিয়ে বেঁধে নিচ্ছে চুল। অনিচ্ছাকৃতভাবে মনির চুল সরানোর ফাঁকে কাঁধের দিকে নজর পড়তে ইভানের চুল মোছা থেমে গেল। ফর্সা ঘাড়ের কালো তিলটা তাকে আচ্ছন্নের মতো টেনে চলেছে। অজান্তে সে ধীর পায়ে এগিয়ে গেল মনির দিকে। মনি তখন পার্স গুছিয়ে নিতে ব্যস্ত। হুট করে পেছন থেকে জড়িয়ে ধরায় আটকে উঠতে চাইল সে। ততক্ষণে ইভান ভেজা শীতল উষ্ঠ ডুবিয়ে দিয়েছে তার ঘাড়ে। হাত দুটো প্যাটের উপর শক্ত করে এঁটে আছে। অজানা ছোঁয়ায় সজরে কেঁপে উঠল মনি। শিরশির করে উঠল তার সমস্ত শরীর। অদম্য শিহরণে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। মনি ইভানের আবদ্ধ হাত দুটো খামচে ধরল। আবার সে চোখ খিচে বন্ধ করে ইভানের কাঁধে মাথা হেলিয়ে দিল নিজের অজান্তেই। মনির গায়ের নেশালো সুবাসে ইভানের হার্টবিটটা বেড়ে গেল কয়েক গুণ। তার উপর মনির নিস্তেজ হয়ে ঢলে পড়ায় আকাঙ্ক্ষা দ্বিগুণ হয়ে ধরা দিল। ঘাট ছেড়ে এলোমেলোভাবে চুমু খেতে লাগলো তার কাঁধে, গলায়, গালে। ইভানের ব্যাপরোয়া এই অস্থিরতায় মনি নিজেও অস্থির হয়ে উঠল। শ্বাস প্রশ্বাস পেরে বুক ভারী হয়ে গেল। ঠিকমতো শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কম্পিত পায়ে আচমকা সরে দাঁড়ালো মনি, কিন্তু ইভানের হাতের বাঁধন তখনও তার কোমরে স্থির। মনির সরে যাওয়ায় ইভান প্রচণ্ড মনক্ষুণ্ণ হলো। ভারী নিঃশ্বাস টেনে আহত দৃষ্টিতে তাকালো মনির দিকে। মুহূর্তেই মনি ছুটে বের হয়ে গেল ঘর থেকে। ইভান থাম করে একটা ঘুষি বসালো দেয়ালে। মনিকে পড়াতে বসেও বারবার মনি হারিয়ে যেতে লাগলো একটু আগের সে ঘটনায়। আর লজ্জায় লাল হয়ে উঠল আপনা আপনি। সে আবার দাঁড়াবে কি করে ইভানের সামনে? আজকাল ইভান বারবার কাছে ঘেঁষতে চায়। কতদিন পালিয়ে বেড়াবে মনি? ভাবতেই কান দুটো গরম হয়ে উঠল তার। তাকে এমন মাথা নত করে থাকতে দেখে মনি জিজ্ঞেস করলো,
কি হয়েছে? তোমার ঠিক আছো তো? মনে চমকে উঠে তড়ি ঘুরে করে বলল, হ্যাঁ ঠিকই তো আছি, কেউ কিছু করেনি। বলে চোখ বড় করে মুখ বন্ধ রেখে জিভ কাটলো। কি বলে ফেললো? মনি ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, সত্যি করে বলো তো, ভাইয়া আবার তোমার সাথে রুড বিহেভ করেনি তো? তোমার আচরণ কেমন অদ্ভুত লাগছে আমার। আরে তুমি একটু বেশি ভাবো, পড়ো তো। মনে কিছুক্ষণ সন্দেহজনক চোখে তাকিয়ে থেকে পড়ায় মনোযোগ দিতে মনি হাফ ছেড়ে বাঁচল। ইভান স্টাডি রুমে বসে কানে হেডফোন লাগিয়ে গেম খেলছিল। কত বছর হয়েছে সাথের গেম ছেড়েছে। সেই ভার্সিটিতে পড়াকালীন সময় খেলতো, এক প্রকার নেশায় ছিল বলা যায়। তারপর ধীরে ধীরে পরিবেশ পরিস্থিতি খুব বেশি অবনতি হয়ে পড়ায় নিজের পছন্দের কাজগুলো থেকেও রুচি উঠে গিয়েছিল। তবে ইদানিং সে বাইরে যাতায়াত, নেশা পানি, বন্ধুদের আড্ডা বেশ কমিয়ে এনেছে। রেহনুমা প্রায়ই ইভানের কেবিনে এসে পরম আদরে কোমল কণ্ঠে নানান বিষয় বোঝান, নানান উপদেশ দেন। ইভান সংকোচ না করে জানিয়েছে মনে এখনও তার উপর রাগ, অসন্তুষ্ট। রেহনুমা বিচলিত হননি, বরং মুলায়ম হেসে ধৈর্য ধরতে বলেছেন। তিনি মনিকে ভালো করে চেনেন। মনির বাড়াবাড়ি রাগ, অভিমান যে ইভানের অনুভূতিগুলো শক্ত করার জন্যই, সেটা তিনি বেশ বুঝতে পারেন। ছেলেকে ভালোবাসার আকাঙ্ক্ষায় ছটফট করতে দেখে প্রশান্তি অনুভব করেন তিনি। মনে মনে প্রার্থনা করেন এই ভালোবাসাময় অনুভূতিগুলো যেন চিরজীবন একই রকম থাকে, কখনো পরিবর্তন না হয়। মনি হাতের কিছু কাজ শেষ করে একটা উপন্যাস পড়ছিল। ঘন্টা খানিক পড়ার পর বইটা রাখার জন্য উঠল। কভারটা খুলে গাদা করে রাখা অন্যান্য বইগুলোর দিকে চেয়ে ভাবল, না, এগুলো এখানে ভালো লাগছে না, সঠিক কোন জায়গায় রাখতে হবে। মনি রুম থেকে বের হয়ে যেই রুমটাতে এসে আগে থাকতো সেটাতে গেল। দরজার নব ঘুরে বসলো, এটা এখনো লক করা। মুখ ভার করে ফুস করে নিঃশ্বাস ফেলল। কি এমন 7 রাজার ধন সম্পদ লুকিয়ে রেখেছে যে এভাবে তালা মেরে রাখতে হচ্ছে? মনিকে নিজের রুমে রাখার জন্য যে এটা একটা চাল, সেটা তখনও বুঝতে পারেনি সে। অগত্যা আনমনে পায়ে হেঁটে হঠাৎ সে রুমটার সামনে গিয়ে দাঁড়ালো, যেটার মধ্যে ইভানের ড্রিঙ্কের বোতলগুলো সাজানো। এই রুমে শুধু একবারে এসেছিল মনি, যেদিন তাদের মধ্যে প্রলয়ঙ্কারী সেই ঝগড়াটা হয়েছিল। সেসব ঘটনা মনে পড়তেই বুক চিরে দীর্ঘশ্বাস বের হয়ে আসলো। একরকম অন্যমনস্ক ভঙ্গিতেই দরজার হাতল ঘোরালো। অপ্রত্যাশিতভাবে ঘুরে উঠল নবটা, অর্থাৎ লক করা নেই। মনে অবাক হয়ে ভ্রু কুঁচকায়। দরজাটা মেলে ধরতেই বিস্ময়ে হতবাক হয়ে যায়। স্থির হয়ে দাঁড়িয়ে থাকে লম্বা সময় ধরে। রুমটা ফাঁকা, কোথাও কোনো কাচের বোতলের চিহ্ন নেই, বরং সাজানো হয়েছে বেশ কিছু জিনিসপত্র দিয়ে। তার মধ্যে একটা বইয়ের শেলফও আছে, পুরোটাই খালি। দেখে বোঝা যায় একদম নতুন বানানো। কাঠের আর বার্নিশের কাঁচা ঘ্রাণও পাওয়া যাচ্ছে। মনির মনে পড়ে সেদিন ইভানকে বলেছিল একটা বুক শেলফ বানাবে সে। বিস্ময় নিয়ে ভাবল, এটা যদি ইভান তার জন্যই বানিয়ে থাকে, তাহলে না বলে এভাবে লুকিয়ে রেখেছে কেন? এগুলো করলোই বা কখন? নিশ্চয়ই সে ক্লাসে থাকাকালীন সময়ে ইভান বাসায় এসে পড়তো, তারপর এগুলো করাতো। মনি আরো কয়েকবার চোখ বুলালো সমগ্র ঘরটাতে। মাঝখানে বেশ খানিকটা জায়গা ফাঁকা, একটা খাট বসানোর উপযুক্ত। হয়তো সেরকমই প্ল্যান আছে, তাকে তো কিছুই জানায়নি। মনি মুখ গুমরা করে ভাবলো, আমি কে আমার সাথে ডিসকাস করবে? রুমের দরজাটা বন্ধ করে স্টাডি রুমের দিকে গেল সে। যেতে যেতে ভাবলো, বোতলগুলো এখানে নেই, সরিয়ে তাহলে কোথায় রেখেছে, নাকি ফেলে দিয়েছে? তারপর মাথা নেড়ে ঠোঁটে তাচ্ছিলের হাসি ফুটে ভাবলো, অসম্ভব, মদাসক্তরা এত সহজে নেশাদ্রব্য ছাড়তে পারে না। এটা তাদের কাছে জীবন মরণের হুমকির মতো। সুযোগ পেলে একদিন জিজ্ঞেস করবে এই বিষয়ে মনে মনে স্থির করলো মনি। স্টারের রুমে গিয়ে ইভানকে অত্যন্ত মনোযোগের সাথে গেম খেলতে দেখে চোখ মুখ কুঁচকে ফেলল সে। এসব কি ছাইপাশ অভ্যাস লোকটার? দুনিয়ার সব বাজে অভ্যাস কি এর মধ্যেই ঢেলে দিয়েছে নাকি উপরওয়ালা? মনি গলা ছেড়ে ইভানের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো। ইভানের হেলদুল নেই। একটু পর মনি খেয়াল করে দেখলো তার কানে বিশাল হেডফোন জড়ানো। চোখ দুটো উল্টে কাছে এগিয়ে গেল মনি। তারপর টেবিলের উপর টোকা দিল জোরে জোরে। ইভান মনির উপস্থিতি টের পেয়ে তাকালো। তারপর ওয়েট বলে গেমটা পজ করতে ব্যস্ত হলো। পজ করতে করতে 15 মিনিট পার হয়ে গেল, সেদিকে ইভানের খবর নেই। এসব গেমে আবার একবার ঢুকলে বের হতে বা পজ করতে 8 ঘন্টার 1 ঘন্টাও লেগে যায়। মরলেই নগদে বের হয়ে যাওয়া যায় না। মনি দাঁড়িয়ে থাকতে থাকতে অধৈর্য হয়ে পড়ল। আবারও টেবিলে টোকা দিতেই ইভান স্ক্রিনে চোখ রেখে বলল, জাস্ট
2 মিনিটস। 2 মিনিটস বলে পাক্কা 10 মিনিট পর সে গেম বন্ধ করলো। মনির দিকে ফিরে হেলান দিয়ে বলল, বলো। মনি রাগ চেপে বিরক্তি মুখে বলল, চাবি দেন, ওই রুমে আমার প্রয়োজন আছে। ইভান অবাক হলো না, স্বাভাবিক স্বরে বলল, এজন্য এসেছো? আমি ভাবলাম চা কফি নিয়ে এসেছো মেবি। মনি মুখ ভেঙচিয়ে মিটমিট করে বলল, আমার তো আর কাজ নেই, চাওয়ালা বনে গিয়েছি জানো। তারপর তাড়া দিয়ে বলল, দিন চাবিটা। ইভান উঠে দাঁড়ালো, বলল, চলো। মনিও অবাক হলো, এত সহজে ইভান রাজি হয়ে যাবে ও ভাবেনি। ইভান রুমে গিয়ে চাবি দিতেই মনি এক মুহূর্ত দেরি না করে ছুটে গেল। আজ দেখবে কি রেখেছে ওই রুমে। হঠাৎ ভাবলো, বোতলগুলো এই রুমে থেকে সরিয়ে এনে এখানে রাখিনি তো, তাই তো ওটা লক খুলে দিয়েছে আর এটা লাগিয়ে রেখেছে। মনি রাখবে না বিস্মিত হবে বুঝতে পারল না। সে বিড়বিড় করে ইভানের গোষ্ঠী উদ্ধার করতে করতে রুমটা খুলল। ঘুটঘুটে অন্ধকারের মতো সুইচ টেপে আলো জ্বালালো, আর পরপরই বিস্ময়ের চোখ দুটো তার স্তব্ধ হয়ে গেল। এটা আবার কোন রুম? সে আগের রুমটাতেই এসেছে তো। রুমের মধ্যে খাটটা ছাড়া আর কোনো আসবাবপত্রই পূর্বের নয়, সব নতুন ঝকঝকে। এমনকি ড্রেসিং টেবিল থেকে শুরু করে প্রতিটি শোপিস, শেলফ, পড়ার ডেস্ক, টেবিল, কাভার সব নতুন। মনি বিস্ময় ভুলে অভিভূত হয়ে পড়ল যখন দেখলো ড্রেসিং টেবিলের ভেতর সাজানো তার প্রতিটি কসমেটিক্স আইটেম নতুন। একই জিনিস কিন্তু সব মুরুখে জড়ানো। ইনফ্যাক্ট এভাবে তো সে রেখে যায়নি। বিস্ময়ে চমকিত মনি অনেকটা সময় নিয়ে জিনিসগুলো বারবার ছুঁয়ে ছুঁয়ে দেখল। ফায়াজের সাথে কথা বলতে বলতে বারান্দায় এসে দাঁড়ায় ইভান, হাতে জ্বলন্ত সিগারেট। কথা শেষ করে ফোন নামাতে টের পেল মনি তার পেছনে দাঁড়িয়ে আছে। সে শান্ত দৃষ্টিতে পেছনে ফিরল, সিগারেট নামিয়ে রাখল। মনির দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে চাইতেই সে ঠান্ডা স্বরে বলল, কেন করেছেন এসব? পুরনো জিনিসগুলো কোথায়? ভেঙে ফেলেছি। ইভানের সহজ সরল স্বীকারোক্তি মনে জিজ্ঞেস করলো, এতগুলো জিনিস সব ভেঙে ফেলেছেন? আমার কসমেটিক্স গুলো? ইভান মাথা নাড়ায়। মনে কি বলবে ভেবে পেল না। চিন্তা শূন্য হয়ে পড়ল কিছু সময়ের জন্য। অনেকক্ষণ পর জিজ্ঞেস করলো, আবার তো কিনেছেনই, তাহলে দেখানি কেন আমাকে? সেদে দেখাতে গেলে তুমি আবার বলবে তোমাকে গ্রিডি ভাবি, পটাতে চাই লোভ দেখিয়ে। মনে ঠোঁট চেপে কষ্টের সাথে হাসি আটকালো। কিছুক্ষণ ইভানের দিকে তাকিয়ে থেকে বলল, সিগারেট পড়েছেন কেন? খেয়ে শেষ করুন। কথাটা বলে চলে গেল সে। ইভান মনের স্বাভাবিক প্রতিক্রিয়া দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভেবেছিল এই নিয়েও রাগ ছাড়বে মেয়েটা। হাতের সিগারেটটা ততক্ষণে শেষ হয়ে যাওয়ায় আর একটা ধরালো। বেশ অনেকটা সময় নিয়ে আয়েশ করে ধোয়া উড়িয়ে তৃপ্ত অনুভব করলো। সেটাও শেষ হলে রুমে গিয়ে দেখলো মনি লাইট বন্ধ করে শুয়ে পড়েছে, বুকের উপর রেখে মোবাইল দেখছে। ইভান থমকে দাঁড়িয়ে তাকিয়ে থাকলো। মোবাইলের আবছা আলোয় কেমন মোহময় লাগছে ওর মুখটা। ঠোঁটের নিচের ভাঁজটাতে গাঢ় ছায়া পড়েছে। ইভান ধীর কদমে এগিয়ে গেল সেদিকে। কাছে গিয়ে চোখে টুক করে চুমু খেয়ে নিল ঠোঁট দুটোতে। হতবিহ্বল মনে চোখেতে চোখ বড় বড় করে চাইল। সে ঘুর কাঠে ওঠার আগে ইভান আরও একবার ঠোঁট চেপে ধরল ওর ঠোঁটে। হুট করে ঘটনাটা ঘটায় নিঃশ্বাস নেওয়ারও সুযোগ পায়নি মনি। অথচ ইভানের মুখ থেকে আসা সিগারেটের উৎকট গন্ধে মাথা চক্কর দিয়ে উঠল তার। ঠোঁটগুলো আর একটু গভীর হয়ে বসতেই তিতকুটের স্বাদে ছেয়ে গেল মনের মুখটা। মাত্র এই সিগারেট খেয়ে এসেছে বলে এই অবস্থা, নয়তো অন্য সময় যখন কিস করেছে তখন এই গন্ধ বা তিতকুটে অনুভূতি কিছুই ছিল না। ইভান ততক্ষণে বিছানায় বসে মনির আরও ঘনিষ্ঠ হয়েছে। মনির হাত দুটো তখন ইভানের বাহুতে আঁকড়ে ধরা ছিল। সে বাহু ধরে তাকে সরাতে চাচ্ছে। অবশেষে না পেরে সে ষাটকে ছটফট করে ধাক্কা মারল সজোরে। ইভান গম্ভীর মুখে সরে গেল। শান্ত শীতল চোখ দুটো দিয়ে তাকালো মনির দিকে। ওর মুখে অসন্তুষ্টির ছায়া দেখে চোয়া শক্ত হয়ে গেল ইভানের। রাশ ভারী বরফের ন্যায় শীতল গলায় বলল, সরি। এমন ভয়াবহ দৃষ্টি দেখে আর সরি শুনে মনের বুক ধক করে উঠল। ভারত গলায় ঢোক গেল আস্তে করে। চোখ দুটো অসহায় হয়ে গেল। ইভান আবারও রেগে গেছে নিশ্চয়, কিন্তু এটা কেমন তরিকা হলো কাছে আসার? এভাবে সিগারেট খাওয়া মুখ নিয়ে কেউ চুমু খায়? বেশ কিছুক্ষণ ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে আচমকা বিছানায় পাঞ্চ করে উঠে গেল ইভান। টেবিলে থাকা গ্লাসটা ধাক্কা মেরে ছুঁড়ে ফেলল সুদূরে। মুহূর্তে ঝনঝন করে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ল সেটা। তারপর ফোনটা হাতে নিয়ে
ঝড়ের গতিতে রুম থেকে বের হয়ে গেল। ইভান বের হয়ে যেতেই মনির সম্বিত ফিরে পেল। ধর ফুরিয়ে উঠে বসে ছুটে গেল ইভানের পিছনে। ততক্ষণে সে বের হয়ে লিফটে উঠে পড়েছে। মনি জড়বস্তুর মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর দৌড়ে গেল বারান্দায়। ইভান ততক্ষণে গাড়ি বের করে ফেলেছে। স্তব্ধ মনি হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে থাকলো। তার হঠাৎই ভীষণ কান্না পেল। কেন সে এখনো ইভানের সাথে সহজ হতে পারছে না? কিছুক্ষণ পর ত্রস্ত পায়ে ছুটে গিয়ে ফোন করলো ইভানকে। বেজে বেজে কেটে যাচ্ছে প্রতিবার। ইভান ফোন তুলল না। মনি ভয়ে আর নিজের উপর রাগে কেঁদেই ফেলল এবার। প্রায় ঘন্টাখানেক একইভাবে বসে থাকার পর আশাহীনভাবে আবার ফোন করলো। তবে এবার রিসিভ হলো ফোনটা। জোরালো কোলাহল আর মিউজিকের মৃদু শব্দ শোনা যাচ্ছে। মনি চোখ দুটো বন্ধ করে হতাশ নিঃশ্বাস ফেলল। ইভান সোজা ক্লাবে গিয়েছে। এতক্ষণে হয়তো ড্রিঙ্কও করে ফেলেছে কয়েক রাউন্ড। রেগে মেগে লিমিট ক্রস করে খাবে না তো? ইভান রিসিভ করেও কিছুই বলছে না। আগত্যা মনি কান্না চেপে নাক টেনে বলল, কোথায় আছেন? একটু দূরে। তুমি ঘুমিয়ে যাও। ইভানের গলার স্বর পুরোপুরি নেশায় জড়ানো, কথা জিভে জড়ে যাচ্ছে। মনির শুকনো ঢুক গেলে অসহায় কণ্ঠে বলল, সরি ইভান, আই এম সরি ফর মাই বিহেভিয়ার। আর কখনো এটা হবে না। আপনি যা চাইবেন তাই হবে। প্লিজ বাসায় চলে আসেন। এত রাতে এভাবে ড্রিঙ্ক করাটা ঠিক হচ্ছে না। ইভান ছোট্ট করে শুধু বলল, দরজা ভালোভাবে লক করে ঘুমাও। বলে ফোন কেটে দিল। মনি হতবুদ্ধি হয়ে বসে রইল। সে রাতে ইভান আর ফিরল না। সারা রাত সে ড্রিঙ্ক করে গেল। রাগে দুঃখে মনিও সারা রাত ঘুমাতে পারল না। ইভানের ফোন কাটার কিছুক্ষণ পরেই রেহনুমার ফোন এলো। মনি এমন একটা পরিস্থিতিতে শাশুড়ির ফোন পেয়ে বেকুব হয়ে গেল। কি হলো হঠাৎ এত রাতে? সে ভয়ে ভয়ে ফোন রিসিভ করতেই রেহনুমা উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইলেন, ইভান কি করেছে মৌনি? অফিসে জরুরি একটা ফাইল ওর কাছে থাকার কথা, আছে কিনা জানার জন্য এতবার ফোন দিচ্ছি, ধরার নাম নেই। মনি ঢুক গেলে ভার্ত গলায় বলল, উনি তো বাসায় নেই মা। রেহনুমা অবাক হয়ে শোধালেন, কোথায় তাহলে? ও কি এখনো মাঝরাত করে বাড়ি ফেরে? না না না, আজকেই শুধু একটু দেরি হচ্ছে। এমনিতে তো সন্ধ্যাতেই চলে আসে। বাধ্য হয়ে মিথ্যা কথা বলতে হলো মনিকে, নয়তো রেহনুমা টেনশনে পড়ে যাবে না আবারও। তাদের সম্পর্ক নিয়ে যে সূক্ষ্ম প্রশান্তিটা পেতে শুরু করেছিল সবাই, সেটা আবারও সন্দেহের আঁচে পড়বে। আর এর জন্য দায়ী হবে শুধু মনি। রেহনুমা কথা শেষ করে ফোন রেখে দিলেন। থাক, ও আসলে আর ফোন দেওয়ার প্রয়োজন নেই। একবারে সকালে অফিসে দেখা করব। কিন্তু সকাল গড়িয়ে দুপুর, তারপর বিকেল হয়ে যাওয়ার পরও ইভানের কোনো হদিস নেই। সে অফিসেও আসলো না। রেহনুমা চিন্তিত মুখে বসে রইলেন সারাদিন। তার খটকা লাগলো কোথাও। অবশেষে মনিকে ফোন করে জানতে পারেন ইভান বাসায় আছে। শরীর একটু খারাপ লাগছে, রেস্ট নিচ্ছে। রেহনুমা কিছুটা নিশ্চিন্ত হয়ে ফোন রাখলেন। ইভান ফিরে এসেছে প্রায় দুপুরের দিকে। তখনও তার চোখ মুখ ফুলে আছে, এলোমেলো পায়ের কদম, চোখের দৃষ্টি উদ্ভ্রান্তির মতো। মনির শরীর কেঁপে উঠল। সে ইভানের পিছু পিছু রুমে এসে দেখলো ইভান সোজা শুয়ে পড়েছে বিছানায়। উপর হয়ে শুয়ে চোখ বন্ধ করে আছে। মনি রাতের কথাটা আর তুলতে চাইল না। পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, শাওয়ার নিয়ে খেতে আসুন প্লিজ। মনিকে অবাক করে দিয়ে চোখ বন্ধ রেখে সাথে সাথে উত্তর দিল ইভান, রেডি করো, আসছি। মনি দ্রুত পায়ে চলে গেল খাবার পরিবেশন করতে। ইভান তার সাথে কথা বলায় কিছুটা স্বস্তি পেল। সে ভেবেছিল রাগ করে হয়তো কথাই বলবে না, বললেও রাগ ছাড়বে। মনি আবার ভাবলো রাগটা যদি না ছাড়ে তাহলে তো সেটা বেড়ে আরো অসহনীয় পর্যায়ে চলে যাবে। তখন কি হবে? হঠাৎ করে ফেটে পড়বে না তো একদিন। আপাতত সেসব চিন্তা বাদ দিয়ে ইভানকে ডাকতে গেল সে। রেডি হয়ে পাক্কা 1 ঘন্টা যাবৎ বসে আছে ইভান। কিছুক্ষণ বসে থাকার পর ল্যাপটপটা অন করে সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি শুরু করেছিল। কিন্তু 1 ঘন্টা পার হওয়ার পর সেটা বিরক্ত লাগছে এখন। মনি এত সময় লাগিয়ে সাজবে আগে জানলে সে বের হওয়ার 5 মিনিট আগে তৈরি হতো। আজ ওরা ত্রিনাদের সাথে ট্রিপে যাচ্ছে। ইভান ল্যাপটপ থেকে চোখ তুলে দেখলো মনির ড্রেসিং টেবিলের আয়নায় সামনে দাঁড়িয়ে সাজগোজ করছে এখনো। 45 মিনিট ধরে শুধু শাড়ি পরেছে এতক্ষণ। পাশের রুম থেকে শাড়ি পরে এখানে এসেছে। ইভান একবার উপর থেকে নিচ পর্যন্ত চোখ বোলালো। কালো রঙের সিল্কের শাড়ি, বর্ডারে সিলভার সুতা আর পাথরের কাজ, সাথে একই রঙের ব্লাউজ আর বর্ডারে একই রকম কাজ। সিম্পলের মধ্যেও এত সুন্দর লাগলো শাড়িটা। ইভান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল।
মনে মনে ঠিক করে ফেললো ট্রিপটা শেষ করে এসেই শাড়ি কিনতে যাবে সে। আয়নার ভিতরে খেয়াল করতেই দেখলো মনি চোখে আইলাইনার লাগাচ্ছে। ইভান ল্যাপটপ থেকে হাত সরিয়ে বুকের উপর হাত বেঁধে মনোযোগ দিয়ে তাকিয়ে রইল। মনি এত রিল্যাক্সে সাজতে বসেছে দেখে মনে হচ্ছে ঢাকা শহরে নতুন এসেছে। রাস্তাঘাটের জ্যাম সম্পর্কে কোনো আইডিয়াই নেই। ইভান অবাক হয়ে খেয়াল করলো মনির সাজের ফাঁকে ফাঁকে কিছু একটা খাচ্ছে বারবার। একটু লক্ষ্য করতেই বসলো চকলেট খাচ্ছে, তাও সে চকলেট যেগুলো ইভান এনেছিল তার মধ্য থেকে। ইভানের ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল। বিরক্তি ভাবটা দূর হয়ে গেল এক লহমায়। মনের সাজ দেখতে ওর ভালোই লাগছে, মনে হচ্ছে এভাবে অনন্তকাল ধরে সাজুক সে। আর ইভান তাকিয়ে থাকুক। আইলাইনারটা একটু ছড়িয়ে যাওয়ায় বিরক্তিতে ঠোঁট উল্টে চোখ কুঁচকে ফেলল। তারপর টিস্যুতে মুছে আবারও লাগাতে বসলো। অপর চোখটাতে দিতে গিয়েও ছড়িয়ে গেল। আবারও বিরক্ত হয়ে মুছল, আবারও লাগালো নতুন করে। এত বিরক্তির মাঝেও চকলেটে কামড় বসাতে ভুলছে না। তারপর বেশ সময় নিয়ে ধীরে সুস্থে কাজল পড়লো হালকা করে। চোখের পাড় থুকিয়ে ঠোঁটের দিকে এগুলো কিছুক্ষণ ঘাটাঘাটি করলো কোন কালারটা শাড়ির রঙের সাথে যাবে। লাল লিপস্টিকটা লাগাতে ইচ্ছে করলো না, একদম ক্যাটক্যাটে লাগবে, তাই হালকা রঙের একটা লিপ টিন্ট বের করলো। টিনটা ঠোঁটে একটু লাগাতে ইভান দেখলো এতে কোনো কালার নেই, একেবারে ট্রান্সপারেন্ট, তবে বেশ গ্লোসি, তাই গ্লেজ করছে। রংহীন এই লিপস্টিকেও যে মেয়েদের এত সুন্দর লাগতে পারে ইভান জানতো না, কখনো ভাবেওনি। সে অবাক হয়ে তাকিয়ে রইল। এটাতে তো কোনো কালারই নেই, অথচ মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে কালারফুল লিপস্টিকটা লাগালেও এই মুহূর্তে মনিকে রংহীন লিপস্টিকটার চেয়ে বেশি সুন্দর লাগতে পারবে না। মসৃণ ঠোঁট দুটো চেপে চেপে যখন লিপস্টিকটা ম্যাশ করলো সে, ইভান শুকনো একটা ঢুকিলে চোখ ফিরে নিল। পরক্ষণে আবার তাকালো। মুখের হালকা মেকআপটা আরেকবার টাচ আপ করে নিচ্ছে মনে। তারপর সিলভার কালার ঝুমকা পরলো। এক গাদা সিলভার চুড়ি পরলো এক হাতে, অন্য হাতে খালি রাখলো। গলাটাও খালি রেখে চুলগুলো ছেড়ে দিল ক্লাসার খুলে। ঝড়ঝড়ে চুলগুলো ফিট বেয়ে নেমে গেল কোমর পর্যন্ত। আগে স্ট্রেট করে নিয়েছিল, এখন সামান্য আঁচড়ে মাঝখান থেকে দুদিকে সরিয়ে দিল। সামনে দুই পাশের চুলগুলো কাঁধ পর্যন্ত হয়, সেগুলো কাঁধের নিচে বুকের উপর ঝুলে রইল। সব শেষে উঠে দাঁড়িয়ে এদিক ওদিক ঘুরে কয়বার যে চেক করলো আপাত মস্তক, ইভান গুনে গুনে কুল পেল না। উপর থেকে নিচ পর্যন্ত 100 বার দেখলো ঠিক আছে কিনা। আর মাঝখানে আবার চকলেটও খাচ্ছে। সব কিছু দেখে নিয়ে সন্তুষ্ট হয়ে একা একাই মাথা নাড়ল। পার্সের সব কিছু রেখে যখন ঘুরে দাঁড়ালো আচমকা চোখ পড়ে গেল ইভানের মোহাচ্ছন্ন চোখ দুটোতে। ইভান যেন নিজের মতো নেই, দু চোখ ভরে দেখছে শুধু গ্লসি চকচকে সেই ঠোঁট দুটো, যেগুলো তাকে টানছে বড়শিতে আটকে পড়া মাছের মতো। মনে ইভানের চাহনের গভীরতা বুঝতে পেরে কেঁপে উঠল। হাত দুটো মুঠো করে শাড়ির আঁচল চেপে ধরল। লোকটা এখন আবার উল্টো পাল্টা কিছু করবে না তো? আজকাল তো তার বিশ্বাস নেই। এত অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে দিন দিন। মনির বুকের ভেতর টিপ টিপ করতে লাগলো। মুখ দিয়ে কথা বের হচ্ছে না। একসময় ইভানে উঠে এগিয়ে এলো। মনি আস্তে করে দুপা পিছিয়ে যায়। ইভান সত্যি সত্যি মনির একদম কাছে এসে দাঁড়ালো। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আচমকা হাত রাখলো মনির গালে। শিরশির করে কেঁপে উঠল মনির সমস্ত শরীর। প্রতিটি লোমকূপ শিহরিত হলো। ইভান আলতু হাতে মনির চোখের কোণ থেকে কাজল নিয়ে কানের পেছনে ঘষে দিল। মনির চোখ খুলে অবাক হয়ে তাকাতেই ইভানের আবার নজর পড়ল মনির ঠোঁটে, কোমল গালে। সে অস্থির ভঙ্গিতে চোখ সরিয়ে নিল। আজ সে নিজেকে সামনে নিয়ে সরে গেল শেষ পর্যন্ত। প্রতিবার মনির প্রত্যাখ্যান তার সহ্য হয় না। মনির বিরক্ত হওয়া তাকে পীড়া দেয়, তাই কাছাকাছি না যাওয়াটাই সমীচীন হবে। ইভান জিজ্ঞেস করলো, সত্যি করে বলো তো, বিয়ে টিয়ে হচ্ছে নাকি কোনো? এত মন প্রাণ দিয়ে সাজলে যে। মনির মুখটা হঠাৎ চুপসে গেল। মলিন মুখে বলল, কেন ভালো লাগছে না? ইভান মনে মনে ভাবলো, কেমন লাগছে সেটা যদি বোঝাতে পারতাম তাহলে আমার সামনে দাঁড়িয়ে থাকতে পারতে না এখনো। মুখে বলল, প্রশংসা করলে তো বলবে ফ্লার্ট করতে চাচ্ছি। তোমাকে উত্তর দেওয়া প্রয়োজন হাতে কলমে, প্র্যাকটিক্যালি, না হলে তুমি বুঝবে না। মনে ভ্রুকুটি করে বলল, বলছেন কিছুই বুঝতে পারছি না। পরে বোঝাবো, তোমার শেষ হলে চলো এবার। মনি মাথা নেড়ে হাঁটা ধরলো ইভানের পেছনে পেছনে। ঠোঁট চেপে একটু হেসে মনে মনে ভাবলো, মন প্রাণ জান জীবন দিয়ে তো সাজবই মশাই, আজ যে বিশেষ একটা দিন। বিশেষ দিনের বিষয়টা মনে পড়তে মনি লজ্জায় নুয়ে গেল আপনা আপনি।
ভীষণ খচখচ করতে লাগলো মনটা। অস্থিরতায় ছেয়ে গেল চিন্তা চেতনা। এত কঠিন একটা সিদ্ধান্ত জীবনে নিতে পারবে বলে ভাবিনি, কিন্তু কিছু করার নেই। এছাড়া তো উপায়ও নেই। আপাত দৃষ্টিতে দেখতে চাইলে না, তাকে এগোতেই হবে। আপাতত সেসব চিন্তা মাথা থেকে তাড়িয়ে রিল্যাক্স হতে চাইল। রিল্যাক্স না হলে সব প্ল্যান ভেস্তে যাবে। মনে লিফটের সামনে দাঁড়াতেই ইভান বলল, তোমার হাতে কিসের ব্যাগ? আমার কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে, তাই নিয়ে আসছি। ইভান হাত বাড়িয়ে ছোট ব্যাগটা নিল মনির থেকে। প্রথমে একসাথে যাওয়ার সিদ্ধান্ত থাকলেও শেষে যার যার মতো যাওয়ার প্ল্যান করা হয়েছে। তাই ইভান মনি নিজেদের গাড়িতেই যাচ্ছে। গাড়িতে উঠে ইভান মেসেজ বক্স থেকে আরেকবার লোকেশন দেখে নিল। শহরের বাইরে জায়গাটা সে চিনে। তার ধারণা সেটা একটা ফার্ম হাউস। গেলেই বোঝা যাবে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।